নেটের হেভি ওস্তাদ, বাসের চাকা থামিয়ে গেছে কিন্তু তার স্ক্রলিং চলতেই আছে। এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। থমথমে পার্বত্য অঞ্চলে পাহাড়ি সংগঠনগুলোর অবরোধে যান চলাচল বন্ধ। সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি করার ঘোষণা। সরকারকে অস্থিতিশীল করতেই পার্বত্য অঞ্চলে সহিংসতা বলে বিএনপির দাবি। ছাত্র রাজনীতি বন্ধ করা ভালো সিদ্ধান্ত নয় মন্তব্য। আলাদা সচিবালয় ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণতা পাবে না বললেন প্রধান বিচারপতি। হয়রানির সংস্কৃতি বন্ধে আইন উপদেষ্টার আহ্বান। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগে পরিবেশ উপদেষ্টার আহ্বান। দখল দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ায় গুরুত্ব আরোপ। কৃষি গবেষণায় শিল্প ও বাণিজ্য বিকাশে চীনের উহানে কৃষি পণ্যের প্রদর্শনী। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধনে রাখছে ভূমিকা। এবং চেন্নাই টেস্টের তৃতীয় দিন জুড়ে ভারতের দাপট। রেকর্ড 515 রানের টার্গেট পাওয়া বাংলাদেশকে করতে হবে আরও 357 রান। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি দেখতে এবং করণীয় ঠিক করতে খাগড়াছড়ি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা। পরে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্টজন ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তারা। পার্বত্য এলাকায় সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুব্রত গাইনের রিপোর্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে তারা মত বিনিময় করেন। মত বিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া বাড়ানোর উপর গুরুত্ব দেন উপদেষ্টা এএফ হাসান আরিফ। সেই তুচ্ছ ঘটনাকে ঘিরে আজকে সারা পার্বত্য অঞ্চলে বিশেষ করে রাঙামাটি এবং খাগড়াছড়িতে ঘটে গেল, অনেকগুলো প্রাণ নষ্ট হলো, সেটা অত্যন্ত দুঃখজনক। আমাদের আবেদন ছিল, দাবি ছিল যে আমরা খাগড়াছড়িকে সেই সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে আনবো। যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো যাতে আগামীতে না হয় সেই জন্য সচেষ্ট থাকা এবং পারস্পরিক যাতে মেলামেশাটা বেশি হয় সেটা আরও সেদিকে আরও লক্ষ্য রাখা। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে রাঙামাটি ও খাগড়াছড়িতে দুটি সংগঠনের ডাকে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধে জেলা দুটিতে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটিতে সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি রয়েছে। পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে। সহিংসতার ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে
তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। শুক্রবার এক বার্তায় খাগড়াছড়ি ও রাঙামাটির সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর। সুব্রত গাইন, চ্যানেল আই। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ৬ দফা দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মিছিল ও সমাবেশ হয়েছে। সমতলের আদিবাসী ছাত্র, যুব ও সাধারণ জনগণ ব্যানারে সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় বারবার পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। পাহাড়ের এই সহিংসতা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন বক্তারা। রাজু ভাস্কর্যের সামনে মিছিল শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের সামনে গিয়ে মিছিল শেষ হয়। জাতিসংঘের প্রতিনিধি এখানে আছে, তাদেরকে আমরা জানান দিতে চাই এই বিষয়টা যে আমাদের বাংলাদেশে আমাদের যে আদিবাসীরা দীর্ঘ সময় থেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আসছে, এবং এখন আমি মনে করি এতদিন শান্ত ছিল আমাদের এই পাহাড়কে আবারও অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, পায়তারা করা হচ্ছে। আমরা চাই এটা যাতে বন্ধ হয়, আমাদের পাহাড়ের আদিবাসীরা যাতে শান্তিতে থাকে। আমাদের আদিবাসীরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে আমরা বসবাস করতে চাই। বিএনপি বলেছে, পার্বত্য অঞ্চলের সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সরকারকে অস্থিতিশীল করতেই এমন ঘটনা। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দলের মহাসচিব বলেছেন, সরকারের উচিত এমন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা। ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো ভালো সিদ্ধান্ত নয় মন্তব্য করে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকতে চাইলে তা সম্ভব হবে না, তাদের উচিত দ্রুত নির্বাচন দেয়া। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময়টা অনেকটা অনানুষ্ঠানিক, তবে অনেক ইস্যুতেই কথা বলেছেন তিনি। শুরুতেই কথা বলেন পার্বত্য অঞ্চলে সহিংস ঘটনা নিয়ে। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোতে, ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে ডিস্ট করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ, কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা হবে। এটা আপনার জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্শাল গভর্নমেন্ট এন্ড দিস গভর্নমেন্ট। মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের নিয়মিত আলোচনা করা উচিত। অন্তর্বর্তী সরকারে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। দীর্ঘ সময় থাকার চেষ্টা করে থাকতে পারেনি, পারবে না, কেউই পারবে না। দ্য সুনার দ্য বেটার। যদি মাথায় কেউ বুদ্ধিমান হয়, এই ধরনের গভর্নমেন্টকে দ্রুত নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন মির্জা ফখরুল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কার প্রস্তাবে থেমে থাকলে হবে না, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। সিরাজগঞ্জ জেলা বিএনপির স্মরণ সভায় তিনি আরও বলেন, দেশের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বিএনপির বড় লক্ষ্য। মইনুল হাসানের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের বেলকুচি, চৌহলি ও এনায়েতপুর বিএনপির উদ্যোগে স্মরণসভা ঘিরে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকা। স্মরণসভায় শুরুতেই বক্তব্য দেন বিএনপির সিনিয়র নেতারা।
সিনিয়র নেতাদের বক্তব্যের পরেই শুরু হয় অঝোর বৃষ্টি। প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি থামলে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না, এই দেশের মানুষ স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল, তাদের যে মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন। আজ সিরাজগঞ্জে, বিশেষ করে এনায়েতপুর, বেলকুচি, চৌহলি এই এলাকার যে মানুষগুলোর জন্য, যে মানুষগুলো আত্মত্যাগ করেছেন, যাদের জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি, সেই মানুষগুলোর সেই আত্মত্যাগ বা আত্মদান আছে। তারেক রহমান সতর্ক করে বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। যেই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময় আজ দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, এই মানুষগুলোর আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন আমরা মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। এবং শুধু তাই নয়, এই মানুষগুলোর আত্মত্যাগ পরিপূর্ণভাবে সেদিনই 100% সফল হবে যেদিন আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হব। আইন নিজ হাতে না তুলে নিয়ে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। মনুল হাসান, চ্যানেল আই, সিরাজগঞ্জ। ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৩শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৭শে সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সাইড লাইনে পাকিস্তান সহ ৩ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং বৈশ্বিক বিভিন্ন সংস্থার প্রধানরা। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ৫৭ জনের বহর নিয়ে ৩ দিনের সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিচার অঙ্গনে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আলাদা সচিবালয় ছাড়া স্বাধীন বিচার বিভাগ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় শতাধিকবার সময় নিয়ে তদন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের পর নতুন প্রধান বিচারপতি ও নতুন প্রেক্ষাপট। এ অবস্থায় বিচার বিভাগীয় কর্মকর্তারা কিভাবে মামলা পরিচালনা করবেন এবং বিচার বিভাগ নিয়ে সৃষ্ট হওয়া অসন্তোষের সমাপ্তি কিভাবে হবে সেই বিষয়ে নির্দেশনা দিতে প্রধান বিচারপতির অভিভাষণ। সারা দেশের ২০০০ বিচারক প্রথমবারের মতো হাজির হন সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে। সবার পক্ষ থেকে ২ জন বিচারক তাদের সমস্যার কথা তুলে ধরে সমাধান চান। প্রধান বিচারপতি প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণ করেন। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলেন তিনি। কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। এর কুফল আমরা সবাই ভোগ করেছিলাম গত ১.৫ দশক ধরে। বিচার বিভাগ নিয়ে দুর্নীতির অভিযোগ থাকার বিষয়টি স্বীকার করে এর বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেন প্রধান বিচারপতি। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাগররুনি হত্যা মামলা নিয়ে মন্তব্য করেন তিনি। চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে ১১১ বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। তদন্ত কাজেই যদি একাধিক বছর সময় লেগে যায়, সে মামলার বিচার কাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে। অনুষ্ঠানে বিচার বিভাগের সংস্কার নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। উচ্চ আদালত যে নিম্ন আদালতকে কন্ট্রোল করবে, অভিভাবকত্ব করবে, সেই উচ্চ আদালত আরও বেশি যোগ্য, আরও বেশি সৎ, আরও বেশি ডেডিকেটেড বিচারকের প্রয়োজন আছে। আমরা চেষ্টা করব বাংলাদেশের উচ্চ আদালতে নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনার। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও বিচার বিভাগীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
গণ অভ্যুত্থানের সত্যিকারের অংশীদার যারা, তারা এর সুফল ভোগ করতে পারছেন না বলে মনে করছেন অংশীজনেরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সেমিনারে বক্তারা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান। লায়লা নওশিনের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের দীর্ঘ 15 বছরের শাসনামলে বিরোধী মতকে দমন পীড়নের কারণে সবাই যখন নিশ্চুপ, তখন জীবন বাজি রেখে অনেকেই প্রতিবাদ করেছেন। সে কারণে মামলাসহ নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন তারা। CGS আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সেমিনারে এমন কথাই তুলে ধরেছেন বিগত সরকারের সময় নির্যাতিতরা। প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ করতাম, সেই মানুষটা একদম চুপ হয়ে গিয়েছিলাম, মানে ভয়ে আমি কথাও বলতে পারতাম না। আমাকে ভাবতে হচ্ছে আমার জীবন বাঁচবে কিনা, আমার জমিতে আমি নিরাপদে থাকতে পারবো কিনা। এখন এটা নতুন কিছু না, তাহলে পরিবর্তনটা হলো কোথায়? গণ অভ্যুত্থান পরবর্তী সংকট নিয়েও কথা বলেন বক্তারা। এবং সরকার যে সে আসলে ডিসফাংশনাল, মানে আপাতত ডিসফাংশনাল শো হচ্ছে, তো এটা কোনোটাই আসলে আমাদের এই গণ অভ্যুত্থানের জন্য পজিটিভ কিছু না। প্রাইম মিনিস্টার অফিস যেটা তারা চালায়, আমরা চালায়, স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। অন্তর্বর্তী সরকারকে গণমানুষের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। আপনারা যদি মনে করেন যে এক স্বৈরাচারের পর আরেক স্বৈরাচার, আসলেই যদি এই বিলিভ করেন, তা আপনারা দল গঠন করেন, আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন, আপনারা দেখেন রাজনীতি কেমন। নানান ধরনের ঘটনা যে বিভিন্নভাবে তারা ঘটিয়েছে, মানে এমন কোনো পথ নাই যে পথগুলো তারা চালিয়েছে। এখন এই সবগুলো জায়গা থেকে আবার রাষ্ট্রটাকে বের করে নিয়ে আসার প্রশ্ন। বিগত সরকারের সময়ে গণমাধ্যমের বিতর্কিত ভূমিকার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়, উঠে আসে প্রত্যাশার কথাও। গত কয়েক বছর আমার উপর দিয়ে অনেক কিছু গেছে, আমাকে ফলো করা হয়েছে, আমার এখানে পুলিশ পাঠানো হয়েছে, আমার ব্যাংকের হিসাব নিকেশ খতিয়ে দেখা হয়েছে, ট্যাক্স ফাইল খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ডিজিএফএনএসএ আমার অফিসের আমার কলিগরা এখানে অনেকেই আছেন যাদেরকে সপ্তাহে সপ্তাহে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা ইন্টারোগেট করা হচ্ছে। আমরা যে কষ্টগুলোকে একসাথে নিয়ে কষ্ট থেকে উত্তরণের পথে একটা যাত্রা শুরু করেছি, সে যাত্রা যতই চ্যালেঞ্জিং হোক না কেন, আমরা যেন একজন আরেকজনের হাতটা ছেড়ে না দেই। প্রত্যেকেরই আমাদের ভূমিকা পালন করতে হবে, তা নাহলে কিন্তু এই অপূর্ণ আকাঙ্ক্ষা, বাসনা, স্বপ্ন, প্রত্যাশা যাই বলি অপূর্ণ থেকে যাবে এবং আমরা কাউকে কিন্তু দোষারোপ করতে পারবো না। সংকট মোকাবেলা করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন আলোচকরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস পালন ও মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে দখল দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদীকে জীবন, জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে এর সুরক্ষা ও নাব্য ফেরানোর বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজের রিপোর্ট। মানব সভ্যতার অগ্রযাত্রার অন্যতম অনুঘটক নদী। হাজার বছর ধরে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজস্র নগর ও সভ্যতা। সময়ের বিবর্তনে দখল দূষণে বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে গেছে অসংখ্য নদী। অস্তিত্ব সংকটেও অধিকাংশ নদী। এমন বাস্তবতায় নদী নিয়ে কাজ করা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মানিত করতে দেশে প্রথমবার চালু হলো মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড। এবছর ব্যক্তি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। গবেষণা ক্যাটাগরিতে গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ও সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। Mr. Mukeed Majumdar Babu, Mr. Mohammed Azaz, and Mr. Iftekhar Mahmood. You all do amazing work, and I've been so impressed to read about your accomplishments. And for some of you, I knew about your work well before this. আমাদের খাদ্য, আমাদের কৃষি, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি সবকিছু নদী কেন্দ্রিক, নদী নির্ভর।
কিন্তু সেই নদী কিন্তু দিন দিন আমরা দেখতেছি যে আমাদের চোখের সামনে প্রতিদিনই মানে হারানো নদীর তালিকা একটি একটি করে নদী যুক্ত হচ্ছে। বাংলাদেশের এক সময় হয়তো আমরা আমাদের জীববৈচিত্র্য, আমাদের প্রাণী বৈচিত্র্য আমরা দেখব না, কিন্তু বাবু ভাইয়ের যে ডকুমেন্টেশন তৈরি করে গেছেন, যে তৈরি করেছেন, সেটা দিয়ে আমাদের বাংলাদেশের জীববৈচিত্র্য আরও অনেক দিন বেঁচে থাকবে। আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, সব পক্ষের কার্যকর অংশগ্রহণেই মিলবে মুক্তির রূপরেখা। পলিউশন মানে যা বলেন প্রতিদিনকে এত দ্রুত অবনতি হতে পারে তা চিন্তা পায় না। তো নদী নিয়ে কাজটা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো কাজের ক্ষেত্রে মানবাধিকার থেকে মানে শুরু বাইরে মানবাধিকারের কথা বলে অনেক কাজ করে অনেক কষ্ট পেয়েছেন। আমরা মনে করি নদী নিয়ে কাজ তার চেয়ে অনেক বেশি রিস্কি, কারণ হচ্ছে নদীর সাথে বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্ক। নদী এবং পরিবেশ এইটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে একটা খুবই গভীর রাজনৈতিক ইস্যু, এবং কোনো ধরনের রাজনৈতিক বন্দোবস্ত এবং পরিকল্পনা এবং সদিচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব না। এবং বাংলাদেশের রিভারকে অলওয়েজ একটা অর্নামেন্টাল বিষয় হিসেবে পাবলিক ফেজে দেখানো হয়েছে। We can have so many different initiatives around, but if we don't have the right institutional coordination around managing rivers, then we would not be able to work around policy priorities, investment priorities, programming. দেশের বেশিরভাগ নদী দূষিত উল্লেখ করে অতিথিরা বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নদী রক্ষায় কার্যকর উদ্যোগের বিকল্প নেই। আমাদের কিন্তু সমস্যা দিন দিন অনেক বেড়ে গেছে। আজকে কিন্তু দেশকে ভালো রাখার যুদ্ধ, এবং দেশকে ভালো রাখতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। যদি আমরা সচেতন না হই আর আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে ভালো না রাখতে পারি, তাহলে কিনা আমরাও ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে যে অ্যাপ্রিসিয়েশন পেলাম, সেটা দিয়ে কিন্তু আমরা সামনে আগানোর জন্য আরও ইন্সপায়ার্ড হব। সুতরাং আমাদের কিন্তু অনেক দায়িত্ব। এখন একটা আশার আলো দেখছি সামনে, এবং সেই আশার আলোটা যেন আমরা জ্বালিয়ে রাখতে পারি, এবং এই আশার আলোকে ধরে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমরা তো নদীগুলোকে দূষণ মুক্ত করার একটা জাতীয় কার্যক্রম শুরুই করিনি কখনো। সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছি যে তারা আগামী 2 মাসের মধ্যে তাদের বিভাগের নদীগুলোকে দখলমুক্ত করার একটা কর্মপরিকল্পনা দেবে আমাদেরকে। যদি সংস্কারের কথা বলি, আমি সব সংস্কার কাগজে কলমে সুন্দর করে লিখে দিলাম, কিন্তু যারা ওই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তারা যদি সেই সংস্কারটা মনস্তত্ত্বে ধারণ না করেন, তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও কানাডার ওয়ার্ল্ড রিভার্স ডে হেডকোয়ার্টারের উদ্যোগে আয়োজনের সহযোগী নেকম, বাংলাদেশ নদী পরিব্রাজক দল সহ 5টি সংগঠন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। চীনের কৃষি বিষয়ক উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো শুধু খাদ্য উৎপাদন নিয়ে গবেষণাই নয়, কৃষিপণ্য উৎপাদন, বিপণন এবং মূল্য সংযোজনে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধনের রচনাতেও ভূমিকা রাখছে। এমন একটি উদ্যোগ নিয়েছে চীনের হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। তারা আয়োজন করেছে বিভিন্ন কৃষি পণ্যের প্রদর্শনীর। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চীনের হুবেই প্রভিন্সের রাজধানী উহান শহরে কৃষি পণ্যের নানা উপকরণ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। এই আয়োজনের উদ্দেশ্য কৃষি শিক্ষা এবং গবেষণার সঙ্গে কৃষি শিল্প তথা কৃষি বাণিজ্যের একটি যোগসূত্র তৈরি। আপনি জানেন, হুবেই প্রদেশের চারপাশে অনেক নদী ও খালবিল আছে। প্রচুর প্রাকৃতিক মাছ যেমন আছে, আছে চাষের মাছও। সামুদ্রিক মাছ নেই, আছে অল্প পরিমাণে। এই যে দেখুন, এটা মাছের আচার, খেতে খুব মজা। বিভিন্ন পণ্যের প্রক্রিয়াজাতের মাধ্যমে কৃষি পণ্যের মূল্য সংযোজনে বাড়ছে বাণিজ্যিক প্রসার। এটা প্রসেস করা ডিম, খুব সুস্বাদু আর পুষ্টিকর। এটা মুরগির ডিম? হ্যাঁ, মুরগির ডিম, কিন্তু ওপাশের নীল রঙের ডিমটা দেখছেন, ওটা বিশেষভাবে প্রক্রিয়াজাত, লো প্রোটিনের স্বাস্থ্যকর একটি ডিম। এতে মূল্য সংযোজন করা হয়েছে। এটা কি চাষ করা মাশরুম নাকি প্রাকৃতিক মাশরুম? এই পাশেরটা চাষ করা আর ও পাশেরটা প্রাকৃতিক। এখানে অনেক জাতের চাল আছে,
এটি আমাদের দেশীয় একটি আদিজাত, এটি বেশ পুষ্টিকর। এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেমন লাভবান হচ্ছে, উন্মুক্ত হচ্ছে শিক্ষার্থীদের কর্মসংস্থানের খাত। এইসব উদ্যোগে উৎপাদক থেকে ভোক্তা সবাই লাভবান হচ্ছেন, পাশাপাশি শিক্ষার্থীদের কাজের পরিসরও বাড়ছে। এ ধরনের উদ্যোগ চীনের কৃষি উৎপাদনে রাখছে সুদূরপ্রসারী প্রভাব। প্রতি মুহূর্তেই পৃথিবীতে প্রস্তুতকৃত খাদ্যের প্রয়োজন, মূল্য সবকিছুই বাড়ছে। চীন সরকার এটাকে অনুধাবন করে বিশাল জনগোষ্ঠীর এই দেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের জন্য কৃষি থেকে উৎপাদিত খাদ্যপণ্যকে এক্সিবিশনে নিয়ে এসছে, যার মাধ্যমে তাদের নিজস্ব বাজার এবং আন্তর্জাতিক বাজারে এর প্রসার ঘটাতে চাচ্ছে। তারই একটি উদাহরণ হুবেই এগ্রিকালচার এই ফেয়ার, হুবেই উহান থেকে শাইখ সিরাজ সেন্টার। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। সেতী রোগ কোনো সংক্রামক ব্যাধি নয়। এই রোগ নিরাময়ে দরকার সঠিক চিকিৎসা ও সচেতনতা। দ্রুত এই রোগ নির্ণয় করতে পারলে এর প্রতিকার করা সম্ভব। নর্থ সাউথ ইউনিভার্সিটি পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাব ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে আয়োজিত সেতী রোগ সচেতনতা বিষয়ে সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর ফাতেমাতুজ জোহরা। সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন প্রফেসর ডক্টর দীপক কুমার মিত্র। স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর এস.এম. সাইদুর রহমান মাশরেকি। সেতী রোগ নিরাময় ও প্রতিকার নিয়ে বক্তব্য দেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং মুস্তফা কামাল পাশা ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুজহাত তারান্নুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। 3 বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পিটিএ হত্যার ঘটনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আসামি গ্রেফতার থাকলেও অপর 2 ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টোর অফিসার পঙ্গু মাসুদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লাকে হত্যার ঘটনায় দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। 7 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টোর অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তার নবজাতক সন্তান ও অসুস্থ স্ত্রীর ওষুধ নিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ফার্মেসিতে যান। সে সময় তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় কোনো আসামি বা সাক্ষীর নাম উল্লেখ ছাড়াই 11 সেপ্টেম্বর রাজশাহীর মতিহার থানায় হত্যা মামলা করে পরিবার। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ওই ঘটনায় আইনি ব্যবস্থায় যায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিষয়গুলো নিয়ে আমরা যেটা বললাম, সেন্ট্রালি এখন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এবং আরো অন্যান্য ঘটনা নিয়ে একটা করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। হয়তো কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন এই কমিটিটা, যেটা এই সব বিষয়গুলো নিয়ে ওনারা তদন্ত করতে করার পরে যদি প্রয়োজন হয় অবশ্যই করতে বিষয়ের জন্য মামলা। 2014 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি হামলায় মাসুদের পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। 18 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান লাবিব, রাজু আহমদ, মাহমুদুল হাসান রায়হান, জুবায়ের আহমেদ, হামিদুল্লাহ সালমান, আতিকুজ্জামান, সোহাগ মিয়া, রাজন মিয়া ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায়ও কোনো গ্রেফতার নেই। মামলা হওয়ার পর আমরা আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতেছি, কিন্তু এখনো আসামি গ্রেপ্তার হয়নি। তবে অচিরেই আসামি গ্রেপ্তার হবে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল নামক এক যুবককে। এ ঘটনায় গ্রেফতার 6 শিক্ষার্থী ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠায়। 8 জনেরকে হল থেকে তাদের প্রাথমিক আবাসন বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত আজকেই আদেশ জারি হয়েছে, বিশ্ববিদ্যালয় তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। সাময়িকভাবে করতে হয় কারণ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ তদন্ত কমিটি করবে, কারণ হয়তো আরও অনেকে জড়িত থাকতে পারে। সেই তদন্ত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা বহিষ্কার থাকবেন। প্রক্টর জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করছে কর্তৃপক্ষ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।
নিটোল ডাটা আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে ইসরায়েল এই বিমান হামলা চালায়। ইসরায়েলের সামরিক বাহিনী আকিলের নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও হিজবুল্লাহ এখনও কিছু জানায়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলের ওই বিমান হামলায় 12 জন নিহত ও 66 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আকিল ছাড়া বাকি 11 জনের 10 জনই হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার বলে দাবি করেছে ইসরায়েল। হামলার সময় হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে বৈঠকে অংশ নিয়েছিলেন ইব্রাহিম আকিল। ইসরায়েলের ওই হামলায় 2টি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। হিজবুল্লাহর অভিজাত রদওয়ান বাহিনীর জ্যেষ্ঠ নেতা আকিল যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড লিস্টে ছিলেন। সম্প্রতি তার মাথার দাম $70 লাখ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। জুলাইতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার ফুয়াদ শকর। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রযোজনা সংস্থা খুলে হলিউডে পা রাখলেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। নিজের জন্মস্থানকে ভালোবেসে 5-5 রোজারিও নামে প্রযোজনা সংস্থা খুললেন তিনি। সিনেমা, ওয়েব সিরিজ, তথ্যচিত্র, বিজ্ঞাপনী ভিডিও ও হলিউডের রূপালী জগতের সবই বানাবে মেসির সংস্থা। এই মুহূর্তে মেসির মোট সম্পত্তি $1.15 বিলিয়ন। আশা করা যাচ্ছে নতুন এ প্রযোজনা সংস্থাটি তার অর্থের পরিমাণ আরও বাড়িয়ে দেবে। ইতিমধ্যেই স্মাগলার এন্টারটেইনমেন্ট নামে সংস্থার সাথে কাজ করেছেন মেসি, যারা 2টি তথ্যচিত্র বানিয়েছে বিশ্বকাপ জয়ী তারকাকে নিয়ে। মেসির আশা ভবিষ্যতে 5-5 রোজারিও সারা বিশ্বে ছড়িয়ে যাবে। এরই মধ্যে মায়ামিতে একটি অফিস খুলছেন মেসি। লস অ্যাঞ্জেলেস থেকেও সংস্থাটি চালানোর পরিকল্পনা করছেন বিশ্বখ্যাত এই তারকা। এবার কৃষি সংবাদ। মেহেরপুরে এবার রোপা আউশের ভালো ফলন পাচ্ছেন চাষিরা। রোগবালাই কম হওয়ায় খরচও কম হয়েছে। নানা সুবিধার কারণে এই ধান আবাদে আগ্রহ বেড়েছে চাষিদের। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। পদ্মার তীব্র ভাঙনে হারিয়ে যাচ্ছে শরীয়তপুরের পাইনপাড়া চর। 2 মাসের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার। ভাঙন ঝুঁকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ সহ 200-র বেশি বসতবাড়ি। এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই তীব্র হচ্ছে ভাঙন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। পর্বতারোহী শায়লা পারভিন বিথির ওপর শনিবার দুপুর 2টার দিকে রাজধানীর ধানমন্ডি 27 নম্বর ফুট ওভারব্রিজ পার হওয়ার সময় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। অভিযোগে শায়লা জানান, শনিবার দুপুরে মাদার কেয়ার হাসপাতালের সামনে ফুট ওভারব্রিজ থেকে নামার সময় সিঁড়িতে অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে চুল ধরে টান দিয়ে নিচে ফেলে দেয় এবং মারধর করে। এ সময় চিৎকার দিলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, শায়লা বিথি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। নামছিলাম নিচের দিকে, মাঝামাঝি জায়গায় কেউজন আমি করলাম যে আমার চুল ধরে টান দিল এবং আমি বসে পড়লাম, সিঁড়ির উপরে বসে পড়লাম এবং সে সমানে আমার চুল ধরে টেনে আরও উপরে টেনে হিস্ট্রি উপরে তোলার চেষ্টা করছে এবং আমার মাথায় পিঠে কিল ঘুষি মারার চেষ্টা করছে। আমি এই সংক্রান্ত একটা লিখিত অভিযোগ আমার কাছে দায়ের করছে। তারই ধারাবাহিকতা আলোকে আমি তাৎক্ষণিকভাবে অফিসার ফোর্স, সঙ্গে অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পাঠিয়েছি। পুলিশ যদি কাউকে শনাক্ত করতে পারে সেই ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে আমাদের সুবিধা হবে।
দেশি বিদেশি ষড়যন্ত্রে পোশাক খাতে অস্থিরতা বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমানে পোশাক খাতের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। শ্রমিকদের বেতন বৈষম্য ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে পোশাক খাতের অস্থিরতার কারণ বলেও উল্লেখ করেছেন বক্তারা। তাফহিমুল ইসলামের রিপোর্ট। শ্রমিকের অধিকার উপেক্ষায় রাজনৈতিক স্বার্থই পোশাক খাতের অস্থিরতা তৈরি করেছে শীর্ষক ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। দেশি বিদেশি ইন্ধন ছাড়াও শ্রমিকের বেতন বৈষম্য, কাজের অনিশ্চয়তা ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণেই পোশাক খাতের এই অস্থিরতা তৈরি করেছে বলে জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। শ্রমিকদের কাজের বৈষম্য রয়েছে, তাদের কাজের অনিশ্চয়তা, কিছু কারখানার মালিক অলরেডি পালিয়ে গিয়েছে, কেউ জেলে রয়েছে, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ রয়েছে, রাজনৈতিক যে প্রভাব সেটি রয়েছে, এক দলের প্রভাব শেষ হয়েছে, আরেক দলের নেতারা এসে সেখানে প্রভাব করবার চেষ্টা করেছে। এসব নানা কারণে কিন্তু আমাদের শ্রমিকদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি করছে। শ্রমিকদের অধিকারে যারা কথা বলে তাদের মধ্যেও ঐক্য নেই জানিয়ে কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, দেশি বিদেশি ইন্ধনেই পোশাক খাতের অস্থিরতা। আমাদের যারা কম্পিটিটর আছে, আমাদের কাছাকাছি যারা আছে, তারা তো একটা নেটওয়ার্ক করবে যে আমাদের বাংলাদেশকে অস্থির দেখাতে পারলে, বাংলাদেশে এখানে আনরেস্ট থাকলে কি হবে, যে আমাদের অর্ডারগুলো ওখানে ডাইভার্ট হয়ে যাবে। আমরাও এখনো কিন্তু ওয়ার্ল্ডে যেটা আমরা সেকেন্ড লার্জেস্ট বলি, সেটি হলো চায়না। এখন তাদের ওয়ার্ল্ডে মার্কেট শেয়ার 36% বা কাছাকাছি, আমার যেটা স্ট্যাটিস্টিক্স যেটা মনে আছে, বাংলাদেশ এখনো কিন্তু 10-এর কাছাকাছি ঘুরছে। ছায়া সংসদ প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষ দল প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়েছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রাণঘাতী নেশাদ্রব্য থেকে রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানিয়েছে বেসরকারি নারী সংস্থা নারী মৈত্রী। এক কর্মশালায় বক্তারা বলেন, সুস্থ প্রজন্মের বাংলাদেশ গড়তে হলে দেশকে অবশ্যই তামাক মুক্ত করতে হবে। সংগঠনের নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী মৈত্রীর প্রজেক্ট কোঅর্ডিনেটর নাসরিন আক্তার। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা বিদ্যমান তামাক আইন শক্তিশালী করার দাবি তুলে ধরেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংস্কার প্রস্তাবনাকে সহকারী শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক উল্লেখ করে বাতিলের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ। রাজধানীতে এক মানববন্ধনে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রতিবাদী স্লোগান সহ দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেড ও প্রধান শিক্ষকদের 9ম গ্রেড বাস্তবায়ন, সহকারী শিক্ষককে এন্ট্রি পদ ধরে শতভাগ পদোন্নতি এবং প্রাথমিক শিক্ষা ক্যাডার চালুকরণ। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে।